আমার হাত ধরে বলল, তোর খুব কষ্ট হচ্ছে রে। আমি বললাম, আরে ধুর, এগুলো কি বলো। বাবা বলল, তোর জন্য আমরা কিছুই করতে পারিনি, তুই আমাদের মাফ করে দিস। আমি বললাম, আব্বু তুমি কি পাগল হইছো, এগুলো কি বলো। আমার ফ্যামিলি আমি না দেখলে কে দেখবে, আর আমার কোনো কষ্ট হচ্ছে না। বাবা বলল, অবন্তীর বাবা আসছিল। আমি বললাম, কি বললো। বাবা বলল, ওরে নিয়ে যেতে চাই, এভাবে নাকি দিন যায় না। আমি বললাম, তুমি কি বললে। বাবা বলল, আমি তো বলে দিয়েছি আমি আমার মেয়েকে জীবনও দিব না। আমি বললাম, ও আচ্ছা। বাবা বলল, বিয়াই যদি আবার আসে। আমি বললাম, আসবে না, টেনশন করার দরকার নেই। বাবা করুণ সুরে বলল, তোর কাছে কিছু টাকা হবে। আমি বললাম, এভাবে কেন বলছো, কত টাকা লাগবে সেটা বলো। বাবা বলল, অবন্তীর বই নাই, বই কিনতে হবে তাই। আমি মানিব্যাগ চেক করে দেখলাম মাত্র 576 টাকা আছে, যেটা আমার পুরো মাসের পকেট ও যাতায়াত খরচ। এটা যদি দিয়ে দিই তাহলে পুরো মাস পায়ে হেঁটে কাজ করতে হবে। তোর এত কিছু চিন্তা করে লাভ নেই। পুরো টাকাটা বাবার হাতে দিয়ে দিলাম। বাবা টাকা হাতে নিয়ে চোখ মুছতে মুছতে নিজের রুমে চলে গেল। পরের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, কেননা আমাকে পায়ে হেঁটে যেতে হবে, গাড়ি ভাড়া নেই। তাই তাড়াতাড়ি উঠে রওনা দিলাম। তারপরও অফিস পর্যন্ত যেতে 20 মিনিট দেরি হয়ে যায়। বস ইচ্ছে মতো ঝাড়ি দিল। তারপর গতকালকে যে মালগুলো রিসিট কেটে নিয়ে আনছি সেগুলো দোকানে নিয়ে যাওয়ার জন্য একটা কভার ভ্যান নিয়ে রওনা দিলাম। অন্য একজন ভ্যান চালাচ্ছে, আমি পেছন দিক থেকে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছি, হাতে অনেকগুলো মালের স্যাম্বল। একটা দোকানে মাল দিয়ে আসার পথে ভাবিকে দেখলাম অনেকগুলো মেয়ের সাথে, মনে হয় ক্লাস শেষ করে বাসায় যাচ্ছে। ভাবির চোখ দেখেই চিনে ফেললাম যে এটা ভাবি হবে। আমি তখন ভ্যান ঠেলতেছি, ভাবি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ওনার চোখে স্পষ্ট পানি দেখলাম। আমি ভাবিকে দেখেও না দেখার ভান করে চলে গেলাম। এভাবেই আমাদের দিন যাচ্ছে। বাস্তবতা যে কি জিনিস হারে হারে টের পাচ্ছি। আজকে শুক্রবার, চাকরি টিউশনি সবকিছুই বন্ধ, তাই ঘুমিয়ে আসি। অনেকদিন ধরে ঠিক মতো ঘুমাতে পারি না। ভাবি আমার রুমে আসলো। ভাবি বলল, তামিম, এই তামিম। আমি বললাম, আরে ভাবি আপনি কখন আসলেন। ভাবি বলল, এই তো একটু আগে। অনেক বেলা হয়েছে, এইবার ঘুম থেকে ওঠো। আমি বললাম, উঠতেছি। আসলে শরীরটা কেমন যেন ব্যথা করতেছে, তাই ঘুমটা একটু বেশি হলো। ভাবি বলল, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না। আমি বললাম, আরে ধুর, এগুলো কি বলেন, আমি তো সুন্দর লাইফ কাটাচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে না। ভাবি বলল, আমি দেখেছি কেমন সুন্দর লাইফ কাটাচ্ছ। আমি বললাম, আচ্ছা আপনার পড়ালেখার কি অবস্থা, কথা ঘুরিয়ে নিলাম। ভাবি বলল, মোটামুটি। তুমি আর পড়বে না। আমি বললাম, দেখি কি করা যায়, কলেজে যাওয়ার মতো তো সময় নাই, পরীক্ষাটা দিব, যদি কপালে পাশ লেখা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। ভাবি বলল, আসো খেয়ে নাও। আমি বললাম, আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসতেছি। তারপর ভাবি চলে গেল। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। এভাবেই আমাদের দিন যাচ্ছিল। এমন একটা লাইফ কাটাচ্ছিলাম যেটাতে নিজের স্বাধীনতা বলতে কিছুই নাই। পরিবারের দিকে তাকিয়ে হাসি মুখে সব ত্যাগ করতে হয়। একদিন খেয়াল করে দেখলাম মায়ের শাড়িগুলো সব পুরাতন হয়ে গেছে। ভাবিও প্রতিদিন একটা ড্রেস গায়ে দিয়ে কলেজে যায়। বাবারও পাঞ্জাবিগুলোতে ময়লা জমে গেছে। ভাবির মোবাইলটা হাত থেকে পড়ে ভেঙে যায়। এরপর আর মোবাইল নেয়নি। তারপর লজ্জায় আর আমাদের কাউকে বলেও নি। সবকিছু মিলিয়ে সবারই অবস্থা খারাপ। নিজের শখের জিনিসগুলো বিক্রি করে দিলাম। আমার কম্পিউটার, গিটার, হাতের ঘড়ি এবং শখের মোবাইলটাও বিক্রি করে দিলাম সবার অজান্তে। তারপর আব্বু আম্মু আর ভাবিকে নিয়ে শপিং এ গেলাম। আব্বুর জন্য কয়েকটা লুঙ্গি, পাঞ্জাবি আর গেঞ্জি দিলাম। আম্মুর জন্য শাড়ি আর টুকিটাকি জিনিস। ভাবিকে ওনার পছন্দ মতো নিতে বললাম। উনি কয়েকটা থ্রি পিস, জুতা, কিছু কসমেটিক নিল। আম্মু বলল, তোর জন্য কিছু নিবি না। আমি একটা মুচকে হাসি দিয়ে বললাম, না আমার সব আছে। তারপর উনাদের বাইরে দাঁড় করিয়ে রেখে আমি একটা মোবাইলের দোকানে গেলাম। আমার জন্য একটা নর্মাল মোবাইল নিলাম আর ভাবির জন্য একটা স্মার্টফোন। তারপর উনাদের নিয়ে বাসায় চলে আসলাম। রাতের বেলা সবাই আমার রুমে আসলো। আমি বললাম, কি ব্যাপার সবাই একসাথে। আম্মু বলল, কেন আসতে পারি না। আমি বললাম, আরে আজব, না পারার কি আছে, আসো। সবাই এসে বসলো। আমি ব্যাগ থেকে ভাবির জন্য কেনা মোবাইলটা ভাবির হাতে দিলাম। ভাবি বলল, এটা কি। আমি বললাম, মোবাইল আপনার জন্য নিলাম। ভাবি বলল, আমার তো এখন মোবাইলের কোনো দরকার নেই, টাকা নষ্ট করলে কেন। বাবা বলল, সত্যি করে বলতো, তুই টাকা কোথায় পেলি। আমি বললাম, আমার কাছে জমানো ছিল। আম্মু বলল, মিথ্যা বলছিস কেন, সত্যি করে বল টাকা কোথায় পাইছিস। আমি মাথা নিচু করে বললাম, কম্পিউটার, গিটার আর মোবাইলটা বিক্রি করে দিয়েছি। বাবা বলল, কেন, তোরে এগুলো বিক্রি করতে কে বলছে। আমি বললাম, তোমাদের সবার কাপড় চোপড় গুলো পুরাতন হয়ে গেছে, দেখতেই তো খারাপ লাগছে, সেজন্য। ভাবি বলল, তাই বলে এগুলো বিক্রি করে দিবে। আমি বললাম, আরে কোনো সমস্যা নাই, আমি এখন কম্পিউটার চালানোর মতো সময় পাই না, আর গিটার তো বিলাসিতা ছাড়া কিছুই না, এগুলো একটারও আমার দরকার নেই। ভাবি বলল, মোবাইল কেন বিক্রি করলে।
আমি বললাম এত দামি মোবাইলে কাজ নেই এখন, সারাদিন কাজে থাকি, মোবাইল চালানোর সময় কই, আর মোবাইলের প্রতি এত শখ নাই, একটা নর্মাল হলেই চলবে। কেউ আর কিছু বললো না, নির্বাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। সবার চোখে যে পানি চলে আসছে সেটা আমি ভালো করেই দেখছি। কিছুদিন পর আমি শুয়ে আসি, সকাল 10টার মতো বাজে। সোফার রুমে চিল্লাচিল্লি শুনে তাড়াতাড়ি সেখানে গেলাম, গিয়ে দেখি ভাবির বাবা মা আসছে। আমি গিয়ে সালাম দিলাম, কৌশল বিনিময় করে বাজারে গেলাম বাজার আনতে, কারণ মেহমান আসছে, ভালো মন্দ কিছু না হলে খারাপ দেখা যায়। আমি বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসলাম, তারপর রান্নাঘরে দিয়ে আসলাম। ভাবি আর মা রান্না করতেছে, আমি গিয়ে ওনাদের সাথে কিছুক্ষণ গল্প করলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই সুপার রুমে গিয়ে বসলাম। আমি বসিনি, আব্বু আম্মু আর ভাবির মা বাবা সবাই বসেছে, মনে হয় কিছু বলবে। ভাবি দরজার পাশে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরই ভাবির আব্বু মানে আঙ্কেল বলল, দেখেন বিআই সাহেব, যে জন্য আমরা আসছিলাম। বাবা বলল, জি বিআই বলুন। আঙ্কেল বলল, আমার মেয়েটার বয়স খুব একটা বেশি না, এই বয়সে সে বিধবা হয়ে যাবে কল্পনাও করিনি। যাই হোক, আল্লাহর যা পছন্দ হয়েছে তাই করেছে। আমার মেয়েটার মাত্র 2 মাস জামাইয়ের সাথে ছিল, তারপর কি হলো সেটা তো জানিনি। এখন কথা হচ্ছে ওর তো একটা ভবিষ্যৎ আছে, এভাবে তো আর জীবন চলবে না। বাবা বলল, তো এখন কি করতে পারি? আঙ্কেল বলল, আপনাদের কিছু করতে হবে না, আমাদের মেয়েকে আমরা নিয়ে যাব, ওর অন্য জায়গায় বিয়ে দিয়ে দিব, এভাবে থাকলে তো আর হবে না। বাবা বলল, না বিয়াই, এটা করবেন না, আমার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে যাবেন না। আঙ্কেল বলল, দেখেন আবেগ দিয়ে তো আর জীবন চলে না, বাস্তবতা মেনে নিতে হবে। এটা ঠিক যে আমার মেয়ের কপাল অনেক ভালো, আপনাদের মতো শ্বশুর শাশুড়ি পেয়েছে। খুব কম মেয়েই এইরকম শ্বশুর শাশুড়ি পেয়ে থাকে, কিন্তু আপনারা তো আর ওর কিছু করতে পারবেন না। ওকে আপনাদের সাথে জীবন কাটাতে পারবে? আপনাদেরও তো বয়স হয়েছে, মরতে তো হবেই। আপনাদের কিছু হয়ে গেলে আমার মেয়েটার কি হবে? ভাবি নির্বাক দর্শকের মতো দাঁড়িয়ে আছে, না পারছে বাবার পক্ষে কিছু বলতে, না পারছে শ্বশুরের পক্ষে কিছু বলতে। বাবা বলল, কিন্তু এখানে তো ওর কোনো সমস্যা হচ্ছে না, সব ঠিকঠাক মতোই আছে। আঙ্কেল বলল, সব ঠিক আছে, বাট স্বামী তো নাই। একটা মেয়ে কি এভাবে লাইফ কাটাতে পারে? আপনি বলুন, আপনার মেয়ে হলে আপনি কি করতেন? বাবা মাথা নিচু করে বসে আছে। আঙ্কেল বলল, আমি জানি আপনি অবন্তীকে অনেক ভালোবাসেন, নিজের মেয়ের মতোই দেখেন, কিন্তু অবন্তীকে আমরা আর এখানে থাকতে দিতে পারি না, অন্তত পক্ষে ওর বাবা হিসাবে কখনোই না। বাবা বলল, আমার মেয়ে আমার কাছেই থাকবে, আমি আমার মেয়েকে যেতে দিব না। আঙ্কেল বলল, আপনি এসব কি বলছেন? বাবা বলল, আমার এক ছেলে হয়তো আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু আরেকজন তো আছে। আপনি না অবন্তীকে বাইরে বিয়ে দিতে চেয়েছেন, বাইরে দেওয়ার দরকার নেই, আমার ছোট ছেলের কাছেই ওর বিয়ে দিব। এবার তো আর বলতে পারবেন না যে আপনার মেয়ে বিধবা, ও স্বামী নাই, এগুলো তো আর বলতে পারবেন না। আমি বাবার কথা শুনে চোখ বড় বড় করে ওনার দিকে তাকালাম। এটা কেমনে হয়? এখনো আমি অবন্তীকে ভাবি বলে ডাকি, আর সে নাকি আমার, না এটা কিছুতেই সম্ভব না। আমার মাথা ঘুরতেছে। হঠাৎ করে বাবা আমার 2 হাত চেপে ধরে বলল, প্লিজ বাবা, তুই না করিস না, তুই অবন্তীকে বিয়ে কর, আমার মেয়েকে আমার কাছে থাকতে দে, প্লিজ বাবা, আমার অনুরোধটা রাখ, না হলে আমি যে মরেও শান্তি পাবো না। বাবার কথা শুনে আমি কি বলবো কিছুই বুঝতেছি না। আম্মু করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আম্মু বলল, তামিম, বাবা আমার প্লিজ না করিস না। আমি বাবার হাত ধরে হেসে চোখ মাথা নাড়ালাম। ভাবির দিকে তাকিয়ে দেখি উনি চোখ মুছতে মুছতে রুমে চলে গেল। ভাবির আব্বু বলল, বিয়াই, আপনি মানুষ না ফেরেশতা, একটা মানুষ এত ভালো হয় কেমনে? আমি নিজেও জীবনে আমার মেয়ের জন্য এত কিছু করিনি যেটা আপনি করলেন। বাবা বলল, আচ্ছা বিয়াই মশাই, বিয়েটা আজকেই হয়ে যাক, আমি কাজের দিকে নিয়ে আসি। আঙ্কেল বলল, আচ্ছা ঠিক আছে, আমি আমার ছেলেকে আর ছেলের বউকে আসতে বলি, আর অবন্তীকে বাইরে নিয়ে গিয়ে সাজিয়ে আনার জন্য বলবো। বাবা বলল, আচ্ছা আমি বাজারে গেলাম। কোন রকম অনুষ্ঠান ছাড়াই বিয়েটা হয়ে গেল। ভাবিকে আজকে একটু অন্যরকম সুন্দর লাগছে, প্রথম বিয়ের চেয়েও বেশি। শুধু একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে মুখের হাসি। ভাইয়ার সাথে যখন বিয়ে হয়েছিল তখন ভাবির মুখে খুব সুন্দর হাসি ছিল, আজকে সব আছে সেটাই নেই। হয়তো এমন কিছু হয়ে যাবে কল্পনাও করিনি। তারপর তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।